নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকে। শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, এবারের লোকসভা ভোটে রেকর্ড টাকা বাজেয়াপ্ত, 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। 2019-এর লোকসভার তুলনায় যা 3 গুণ বেশি। অবৈধ টাকার ব্যবহার কমাতে এবার করা নির্বাচন কমিশন। এবারের লোকসভা ভোটে রেকর্ড টাকা বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। লোকসভায় আগের বারের তুলনায় এবার 3 গুণ বেশি অবৈধ টাকার ব্যবহার কমাতে করা নির্বাচন কমিশন। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবারে লোকসভা ভোটে রেকর্ড টাকা বাজেয়াপ্ত, 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে। তার পাশাপাশি জানানো হয়েছে 2019-এর লোকসভার তুলনায় যা 3 গুণ বেশি এবং এবার অবৈধ টাকার ব্যবহার কমাতে করা নির্বাচন কমিশন। কমিশন সূত্রে ঠিক কি বলা হয়েছে প্রথমেই শোনাবো আপনাদের। लिकर, साड़ी, धोती, क्या क्या नहीं बटता था, कहीं से मुझे बताइए इस तरीके की बटने की कोई मेजर घटनाएं आपको दिमाग में आई हो। सदर्न स्टेट्स में किस तरीके से पैसा बटता था, एक एक कॉन्स्टिट्यूएंसी में बाई इलेक्शन में क्या क्या फिगर्स कोट होती थी। 10,000 crores and we want to thank everybody. This is all because a gain of 2.5 years constant work. And ये अकेला नहीं है, इससे पहले भी मैं आपको बता चुका हूँ। इससे पहले जो 11-12 इलेक्शंस हुए हैं स्टेट असेंबलीज के, उनको सबको मिलाइए तो वहां भी 3,500 करोड़ का खर्च। আপনারা শুনলেন, যেমনটা বলছিলাম, এবারের লোকসভা ভোটে রেকর্ড টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেমনটা জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। 2019-এর লোকসভার তুলনায় যা 3 গুণ বেশি, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অবৈধ টাকার ব্যবহার কমাতে এবার করা পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে। এবার 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যা 2019-এর লোকসভার তুলনায় 3 গুণ বেশি, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি জানা যাচ্ছে এবার অবৈধ টাকার যে বাজেয়াপ্ত করা হয়েছে তা রুখতে এবার ঠিক কি পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন? দেখো, জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের বিজ্ঞপ্তি জারির অনেক আগে থেকেই তার একটা নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট ছিল যে গোটা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালেই তারা জানিয়েছিল যে এই নির্বাচনে যাতে কোনোভাবেই অবৈধ টাকার লেনদেন না হয় সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে জাতীয় নির্বাচন কমিশন। এবং গোটা ভোট পর্বে আমরা যদি দেখি, এই 7টা দফায় গোটা দেশে যে ভোট হয়েছে তাতে এখনো পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং তথ্য দিয়ে সেই পরিসংখ্যান জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে তারা মনে করে যে এর আগে যে 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময়ে যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছিল তার তুলনায় 3 গুণ বেশি টাকা, 10,000 কোটি টাকা এবারের লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনে বাজেয়াপ্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এটা যে শুধু এ রাজ্যের ক্ষেত্রে এমনটা নয়, বিভিন্ন রাজ্যের এই লোকসভা নির্বাচনের সময়কালে এই টাকাকে বাজেয়াপ্ত করা হয়েছে। কেননা প্রথম থেকেই যে এই অবৈধ টাকা যাতে কোনোভাবেই আর্থিকভাবে লেনদেন না হয়, অবৈধ টাকার লেনদেন যাতে নির্বাচনের সঙ্গে যুক্ত হতে না পারে, সেই বিষয়টি কিন্তু কড়া নজর রেখেছিল নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং বা বিভিন্ন জায়গা থেকে এই যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল তার সামগ্রিক যে অঙ্কটা, সেই অঙ্কটা দাঁড়াচ্ছে যে 10,000 কোটি টাকা এবং যেটা গত লোকসভা নির্বাচনের থেকে 3 গুণ বেশি। এর থেকে তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো, তবে আপনাদের আরো একবার শোনাবো যে নির্বাচন কমিশন ঠিক কি বলেছে বিষয়ে। लिकर, साड़ी, धोती, क्या क्या नहीं बटता था, कहीं से मुझे बताइए इस तरीके की बटने की कोई मेजर घटनाएं आपको दिमाग में आई हो। सदर्न स्टेट्स में किस तरीके से पैसा बढ़ता था, एक एक कॉन्स्टिट्यूएंसी में बाई इलेक्शन में क्या क्या फिगर्स कोट होती थी। 10,000 crores and we want to thank everybody. This is all because a gain of 2.5 years constant work. And ये अकेला नहीं है, इससे पहले भी मैं आपको बता चुका हूं। इससे पहले जो 11-12 इलेक्शंस हुए हैं
स्टेट असेंबलीज के, उनको सबको मिलाइए तो वहां भी 3,500 करोड़। আপনারা শুনলেন এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই জানালেন নির্বাচন কমিশন রাজীব কুমার। শুনলেন তার বক্তব্য। 2019 লোকসভা নির্বাচনের তুলনায় যা 3 গুণ বেশি। এবারে লোকসভা নির্বাচনে 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন, এমনটাই জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন, যা 2019-এর তুলনায় 3 গুণ বেশি, এমনটাই জানালেন আজ নির্বাচন কমিশনের রাজীব কুমার। 2019-এর সভার তুলনায় এই বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 3 গুণ বেশি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, তুমি যেমনটা বলছিলে যে এবার এই টাকা বাজেয়াপ্ত হচ্ছে বিভিন্ন দিক থেকে এবং 10,000 টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন, যেমনটা জানানো হয়েছে, সে বিষয়ে এবার ঠিক কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এবারের লোকসভা নির্বাচন শুরুর অনেক আগে থেকেই, এমনকি লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই জাতীয় নির্বাচন কমিশন তার একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে এই নির্বাচনে কোনোভাবেই মানি পাওয়ার, মাসেল পাওয়ারকে ব্যবহার করা যাবে না, এবং সেক্ষেত্রে যাতে অবৈধ টাকার লেনদেন ঠেকানো যায় সেই লক্ষ্যে কড়া নজরদারি চালিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। শুধু এ রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে নাকা চেকিং হয়েছে, এমনকি বিভিন্ন সময়ে দফায় দফায় সেই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এই যে 7 দফা নির্বাচন হলো গোটা দেশ জুড়ে, তাতে প্রতি দফার আগেই কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে যে কোথায় কোন জেলায় কত পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে। গোটা দেশে সেই টাকার অঙ্কের পরিমাণটা দাঁড়িয়েছে এবছরের লোকসভা নির্বাচনে প্রায় রেকর্ড পরিমাণ, সেটা 10,000 কোটি টাকা। আজকেও যখন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি যখন সাংবাদিক বৈঠক করেছিলেন আগামীকাল গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের গণনা, সেই গণনার আগে তিনি জানিয়েছেন যে লক্ষ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশন তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল এই এবারের লোকসভা নির্বাচনে যাতে অবৈধ টাকার লেনদেন ঠেকানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে সেটা কিন্তু টাকার অঙ্কের যে পরিমাণ সেটা কিন্তু গত 2019-এর লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা বোঝা যাচ্ছে যে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণে জাতীয় নির্বাচন কমিশন সফল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্য থেকে নাকা চেকিং এর মাধ্যমে এবং বিভিন্ন জায়গা থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটার যে পরিমাণ সেটা কিন্তু রেকর্ড পরিমাণ টাকা, 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই কিন্তু তথ্য এবং পরিসংখ্যান দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে থাকো তুমি আমাদের সত্যসুন্দর। আজ নির্বাচন কমিশনের রাজীব কুমার তিনি যেমনটা জানিয়েছেন 10,000 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে নির্বাচনে, যা 2019-এর লোকসভার তুলনায় 3 গুণ বেশি। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিকে। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিপিএম এর প্রতিনিধি দলে সেলিম সহ 19 জন প্রার্থী এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলেন সিপিআইএম নেতৃত্বরা, এবং সেখানে যেমনটা তারা আশঙ্কা করছেন, ভোট গণনায় কারচুপির আশঙ্কা করছেন। একদিকে যেমন সিপিএম নেতৃত্ব কমিশনে আজ সিপিএম এবং বিজেপির প্রতিনিধিরাও তারাও পাশাপাশি গিয়েছেন যেমন, এবং প্রত্যেকেই শান্তিপূর্ণ গণনার কথা জানিয়েছেন যেমন, তার পাশাপাশি ভোট গণনায় কারচুপিরও আশঙ্কা করছেন সিপিএম নেতৃত্ব। কমিশনে আজ সিপিএম এবং বিজেপির প্রতিনিধিরা, একই সঙ্গে বিরোধীরা তারা যেমনটা আশঙ্কা করছেন যে আগামীকাল যেমন ভোট গণনা, সেই গণনায় কারচুপির আশঙ্কা করছেন তারা, কেননা তাদের যেমনটা অভিযোগ সামনে আসছে যে অস্থায়ী কর্মীদের এক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, গণনার কাজে নিয়োগ করা হয়েছে, এবং সে কারণেই আরো বেশি কারচুপির আশঙ্কা করছেন বিরোধী নেতৃত্ব। এ বিষয়ে সিপিএম নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের পরপর। কাউন্টিংটা সিমলেস, স্মুথ, ফ্ললেস হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয়।
আমরা আমাদের রাজ্যে টিপিক্যালি কাউন্টিং গ্রুপ দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, যেখানে আজকের এই বিডিও এসডি অফিস, এই আইসিওসি এসপির অফিস, সেগুলো ব্যবহৃত হয়েছিল। সেজন্য ভরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছেন যাদের দীর্ঘদিন বুথ মুখ হতে দেওয়া হয়নি। আমাদের এই প্রার্থীরা লড়েছেন, সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন। এরপর তো আমাদের ফেক কাউন্টিং স্টাফ ধরতে হবে, কারণ কাউন্টিং স্টাফকে তো অ্যাপয়েন্ট করছে যারা, গাইডলাইনে বলা আছে। এই জন্যই গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআই এর কাছে যাওয়া। এরা নিশ্চিত এই ধরনের যদি সোজাসুজি বলি চিটিং না করে তো জিতবে। আজকে আমরা জানি যারা ক্যাজুয়াল স্টাফ, ওদেরকে দিয়ে আপনি যাই ইচ্ছে করাতে পারেন, ওদের উপর তো কারোর কিছু চলে না, ভোটের পর ওদের চাকরি চলে যাবে। আর কিছু কিছু আছে যাদের বিরুদ্ধে হাইকোর্টে পঞ্চায়েত চলাকালীন হাইকোর্ট স্ট্রিকচার পাস করেছিল, এটা আমরা বারবার বলেছিলাম এদের দেবেন না, ওরাও আছে। এসব দেখুন, এসব পিছন থেকে লাঠি ঘোরাচ্ছে একটি সংস্থা, বেসরকারি সংস্থা, যার নাম আপনারা সবাই জানেন, আমি বলে দিচ্ছি, নাম হচ্ছে আইপ্যাক। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার গণনায় কারচুপির আশঙ্কা করছে সিপিএম এবং বিজেপি দুই নেতৃত্ব। তারা আরো কি কি অভিযোগ করেছেন আজকে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দফায় দফায় আজকে এসেছিলেন সিপিএম এর যারা প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে, এরকম 19 জন প্রার্থী এবং তার পাশাপাশি বিজেপির প্রতিনিধি দল। এই দুটি দলেরই, সিপিএম এবং বিজেপি, তাদের মূল দাবি হচ্ছে যে গণনায় কারচুপির অভিযোগ হতে পারে, সেই আশঙ্কা করছেন তারা। কেন গণনায় কারচুপি হতে পারে? সিপিএম এর তরফে যে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন তাদের মধ্যে বিশেষ করে লোকসভা নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তারা মনে করছেন যে যেভাবে পরিচয়পত্র দেওয়া হচ্ছে সেই পরিচয়পত্রে ভুয়ো পরিচয়পত্র, অর্থাৎ গণনা কেন্দ্রে যারা প্রবেশ করবেন তাদের পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে অনেক বেশি সক্রিয় হতে হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন কারা কারা গণনার সঙ্গে যুক্ত থাকবেন তার একটা নির্দিষ্ট গাইডলাইন যে আগে দিয়েছিল, সেই গাইডলাইন কিন্তু কোনোভাবেই মেনে চলা হয়নি। কেন? সেই গাইডলাইনে কি ছিল? সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে কোনোভাবেই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীকে গণনার কাজে যুক্ত রাখা যাবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন জেলার যারা রিটার্নিং অফিসার বা জেলা শাসকের দফতর থেকে গণনা কেন্দ্রের জন্য যে সমস্ত কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন। সেই জায়গায় এই গণনা কতটা নিরপেক্ষ হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের লোকসভায় সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম এবং অন্যান্য প্রার্থীদের, সিপিএম প্রার্থীরা তারাও কিন্তু মনে করছেন যে গণনা প্রক্রিয়াকে যাতে নিরপেক্ষ হতে হয় সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সেই লক্ষ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা চিঠি দিয়েছেন এবং তাদের এই অভিযোগগুলো জানিয়েছেন। এর পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু একই রকম অভিযোগ জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কি বলছেন বিজেপির প্রতিনিধিরা? তারাও বলছেন যে গোটা ভোট পর্বের পরে যখন আগামীকাল দেশ জুড়ে গণনা শুরু হবে সেই গণনা কেন্দ্রগুলোর প্রথমত নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে গণনা কেন্দ্রে যাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায়, এই অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের তালিকায় রাখা হয়েছে, গণনা প্রক্রিয়ার সঙ্গে যাদের যুক্ত রাখা হয়েছে, সেটা কোনোভাবেই কিন্তু নির্বাচনী গাইডলাইন মেনে করা হয়। সেক্ষেত্রে এই গোটা বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিককে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, সেই দাবি কিন্তু জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। অর্থাৎ গণনা শুরুর অনেক আগে থেকেই বলা যেতে পারে আগামীকাল সকাল 8টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে, তার আগেই গণনার নিরাপত্তা এবং সামগ্রিকভাবে গণনা প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়টাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছে একদিকে সিপিএম এর এবারের লোকসভা নির্বাচনের প্রার্থীরা এবং সিপিএম প্রতিনিধি দল, অন্যদিকে বিজেপির প্রতিনিধি দল। তারা
মনে করছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এই গোটা বিষয়টিতে বিশেষ করে নজর দিতে হবে, কেননা এই গণনা প্রক্রিয়াতে কারচুপি অনেক ক্ষেত্রেই কিন্তু হতে পারে, এমনটাই আশঙ্কা করছে বিজেপি। ফলে সব মিলিয়ে আগামীকাল সকাল 8টা থেকে যে গণনা শুরু হচ্ছে তার আগে থেকেই কিন্তু কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে তিনি নেন সেই দাবিও জানিয়েছে আলাদা আলাদাভাবে সিপিএম এবং বিজেপির প্রতিনিধি দল। একদমই সত্য সুন্দর, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের গাইডলাইন মেনে কাজের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। যেই অভিযোগে সরব হয়েছিলেন সিপিএম এবং বিজেপি নেতৃত্ব, গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যাবে না বা তাদের নিয়োগ করা যাবে না, এবং সেই মতোই এবার সেই সংক্রান্ত নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গণনার কাজে অস্থায়ী কর্মী নিয়োগ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। গাইডলাইন মেনেই কাজের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কমিশনের গাইডলাইন মেনে কাজের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অন্যদিকে হাইকোর্টে এবার স্বস্তি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের। এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং এবার হাইকোর্টের স্বস্তি। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের। এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিলেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার নজর রাখবো যে খবরের দিকে। ভোট গণনার আগে ফের উত্তপ্ত দিনহাটা। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। গীতালদহের 2 নম্বর পঞ্চায়েতে উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে এই ঘটনার সূত্রপাত, এখন কি পরিস্থিতি? দেখো, একেবারেই ভোট গণনার কিন্তু 24 ঘন্টা বাকি নেই, তার আগে আবারও উত্তপ্ত হয়েছিল বরাবরের মতো দিনাটা। একেবারে এবারে ঘটনার সূত্রপাত কিন্তু দিনাটা 1 নং ব্লকের গীতালদাহ 2 নং যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নবনী গ্রামে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয় প্রথমে, এবং পরবর্তীতে কিন্তু সেই বচসা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদি বিজেপির দাবি যে তৃণমূল আশ্রিত কিছু কর্মী সেই বিজেপি যে কর্মী রয়েছে তাদের বাড়িতে যায় এবং বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করতে শুরু করে, এবং পরবর্তীতে বিজেপি কর্মীরা সেই হুমকি প্রদর্শনে বাধা দিলে সেখানেই কিন্তু তৃণমূলের তরফ থেকে ঠাসানি গর্জানি শুরু হয়, এবং একই সাথে কিন্তু সেটা হাতাহাতির পর্যায়ে রূপ নেয়। যদিও একেবারে তৃণমূলের বিরুদ্ধে ওটা সমস্ত রকম অভিযোগ কিন্তু তারা নস্যাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস জানাচ্ছে একেবারেই তেমন কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কর্মীরা তখন যেখানে সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সেই সময় বিজেপি তাদের দেখে চড়া হয়ে আছে। যদিও সেই ঘটনার মুহূর্তে কিছুক্ষণ পরেই কিন্তু সেই এলাকায় পৌঁছে যায় দিনাটা থানার গীতালদাহ পুলিশ ফাঁড়ির পুলিশ, এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। এবং দিনাটা থানা পুলিশ সূত্রে আমরা শেষ মুহূর্ত কিন্তু যেটা জানতে পারছি, এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি, তৃণমূল বিজেপি কোনো দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি, একেবারেই আগামীকাল রয়েছে নির্বাচনের গণনা, তার আগে একেবারেই দিনাটা যে আবারও তার চেনার সন্দেহ ফিরছে, অর্থাৎ একেবারেই উত্তপ্ত হয়ে উঠছে, সে ব্যাপারে কিন্তু আর কোনো রকমই সন্দেহ থাকছে না। এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচন ফলাফল ঘোষণার আগের দিনেই যদি দিনাটা এমন উত্তপ্ত হয় তাহলে কালকের ঘটনা নিয়ে কালকে কি হবে সে ব্যাপারে কিন্তু একেবারেই এলাকাবাসী তারা কিন্তু যথেষ্ট ভীত বা সন্ত্রস্ত হয়ে রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় রবিউল। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।
চারটে চারদিকে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিকে। এই মুহূর্তে নজর রাখবো আমরা সন্দেশখালীর খবরের দিকে। সন্দেশখালীতে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকির অভিযোগ, হুমকি ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যাচ্ছে। আবারও সন্দেশখালী খবরের শিরোনামে। হুমকি ভয় দেখানোর অভিযোগ উঠছে। তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকির অভিযোগ সামনে আসছে। হুমকি ভয় দেখানোর অভিযোগ উঠছে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের শেষ দফা অর্থাৎ সপ্তম দফা নির্বাচন পরেও কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু পিছু ছাড়ছে না। বিশেষ করে সন্দেশখালী ব্লকের একাধিক জায়গায় একের পর হুমকি, শাসক দল বিরোধী, এই নিয়ে কিন্তু চাপানো তো শুরু হয়েছে। যেটা আসছে সামনে, সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে খুলনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান রয়েছে বিপ্লব বর্মন, তার বাড়িতে এবং আরও তৃণমূল কর্মীর বাড়িতে গতকালকে রাত্রিবেলা অর্থাৎ রবিবার রাত্রিবেলা কিন্তু একাধিক বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে গিয়ে বিশেষ করে চড়াও হয়, হুমকি দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পাল্টা আবার কিন্তু শাসক দলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে যে রাতের অন্ধকারে যেভাবে দুষ্কৃতীরা এসে মানে ভয় দেখানো হচ্ছে, এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে, সন্দেশখালীকে আরও বেশি অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পাল্টা গ্রামবাসীদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানকার একজন গ্রামবাসী, যার খুলনা অঞ্চলে বাজারে তার দোকান রয়েছে নেতাজির মোড়ে, সেই পিয়ালি মণ্ডল, তার দোকানে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে এই খুলনার সেটাই গ্রাম। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, রাতের অন্ধকারে ভোট মিটে যাওয়ার পরেও এই সন্ত্রাসের আবহাওয়া কেন এখনও মিটছে না, মানে স্বাভাবিক ছন্দে ফিরছে না সন্দেশখালী? এটা কিন্তু সবচেয়ে প্রশাসনের কাছে বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু সন্দেশখালী থানা তদন্ত শুরু করেছে। একদিকে বিজেপি নেতৃত্ব দাবি করছে তারা রাতের অন্ধকারে শাসক দলের দুষ্কৃতীরা এসে হুমকি দিচ্ছে, আবার পাল্টা শাসক দলের নেতারা দাবি করছেন যে তাদের উপরে রাতের অন্ধকারে এসে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে সন্দেশখালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্বর্ণালী। সঞ্জিত, এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে? দেখো, পুলিশ ইতিমধ্যে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রত্যক্ষদর্শী যেমন ছিল এবং যারা অভিযোগ করছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক কোনো চক্রান্ত রয়েছে না এটা পূর্ব কোনো পরিকল্পিত শত্রুতার ঘটনার জেরে এই ঘটনা, একের পরে হুমকি শাসক বিরোধী, কিন্তু নিয়ে সবটাই তদন্ত রাখছে তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, যাতে জানো তুমি আর কয়েক ঘন্টা বাদেই অর্থাৎ 24 ঘন্টা বাদেই কিন্তু নির্বাচনের 4টা দিন গণনা। সেই গণনার আগেই এই ধরনের যদি হুমকি শুরু হয় তাহলে গণনার ফলাফল বেরোলে আর কি নেবে বা তারপরে কি হতে পারে সন্দেশখালীতে, এটা কিন্তু সবচেয়ে। ইতিমধ্যে যেন অতিরিক্ত যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাজ্য সশস্ত্র পুলিশ রয়েছে, ইতিমধ্যে বেশি কোম্পানি যে 116। একদমই সঞ্জিত, তুমি সঙ্গে থেকেও আপনাদের জানিয়ে রাখি, এবার সন্দেশখালী আবারও খবরের শিরোনামে। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের যে উপপ্রধান সহ একাধিক তৃণমূল কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, হিঙ্গলগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই টিএমসি এবং তৃণমূল এবং বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, ইট পাটকেল নিয়ে বেধড়ক মারের অভিযোগ বিজেপির, এমনটাই জানা যাচ্ছে। হিঙ্গলগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। অভিযোগ দায়ের হতেই তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, ইট পাটকেল দিয়ে বেধড়ক মারের অভিযোগ বিজেপির। একদিকে যেমন সন্দেশখালীতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে হিঙ্গলগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই ঘটনায় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, অভিযোগগুলি কি সামনে এসেছে?
দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ বিধানসভার যে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাধবকাঠির যে 230 নম্বর বুথ ছিল, সেই বুথে অর্থাৎ ভোটের দিন অর্থাৎ শেষ দফা ভোট 1 জুন, সেই সময় বেশ কিছু গ্রামবাসী তারা নাকি বিজেপিতে ভোট দিয়েছে এমনটা দাবি করছে শাসক দলের নেতারা। সেই দাবিতে কিন্তু তাদের বাড়িতে হুমকি দেয়। সেই হুমকির পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় নির্দিষ্টভাবে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই অভিযোগ যখন দায়ের করে, সেই খবর তৃণমূল নেতৃত্বের কাছে গেলে তার বাড়িতে চড়া হয়, তার বাড়িতে ইট পাটকেল দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যে এই সংঘর্ষ কিন্তু তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। যে তিনি বলেছেন যে বিজেপি কর্মী, তিনি বলেছেন সকালে জল আনতে যখন যাই তখন আমাদের ওপরে পরিকল্পিতভাবে তাদের হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করলে তারা সেই খবর জানতে পেরে আমাদের ওপরে আরও চড়া হয়, আরও বেশ কিছু দুষ্কৃতী এসে আমাদের বাড়িতে হামলা চালায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে বিশেষ করে সন্দেশখালীর বিধায়ক যে দেবেশ মণ্ডল, তিনি দাবি করেছেন এটা পারিবারিক অশান্তি, দুটো পরিবারের মধ্যে গণ্ডগোল, এর সঙ্গে রাজনৈতিকভাবে কোনো নিদর্শন নেই। অর্থাৎ রাজনৈতিকভাবে এটাকে কালিমালিপ্ত করতে কিন্তু বিজেপি নেমেছে এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আগে কোনো পূর্ব শত্রুতা, হয়তো কোনো জমি বিবাদ, যার কারণে ভোটের ইস্যুকে কেন্দ্র করে দুটো পরিবারের মধ্যে গণ্ডগোল। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সন্দেশখালী এবং প্রত্যক্ষদর্শী, একদিকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। যারা এই ঘটনা দেখেছে তাদের সঙ্গে কথা বলছে, কতজন এসেছিল, কিভাবে এসেছিল, কারা এসেছিল, এর সঙ্গে কি রাজনৈতিক কোনো ঘটনা আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। স্বর্ণালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবার নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কুলতলির 144 নম্বর বুথের এই ঘটনা। কুলতলি থানায় অভিযোগ দায়ের। আহত মহিলার জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আহত 2 জন। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত 2 জন। কুলতলি থানায় অভিযোগ দায়ের আহত মহিলার। জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আপাতত আহত 2 জন। দুজনের অবস্থায় গুরুতর যেমনটা জানা যাচ্ছে। তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধে। কুলতলির 144 নম্বর বুথের ঘটনা। কুলতলি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আহত ওই মহিলা। জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত 2 জন। কুলতলি থানায় ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন আহত সেই মহিলা। তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী সময়ে একাধিক জায়গায় বিভিন্ন অভিযোগ সামনে আসছে, কখনো শাসক দলের বিরুদ্ধে, কখনো বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ সামনে আসছে। এবার কুলতলিতে তৃণমূলের মহিলা সমর্থকদের মারধরের অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কুলতলি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন সেই আহত মহিলা। কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত 2 জন। তৃণমূলের মহিলা সমর্থকদের এবার মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কুলতলির 144 নম্বর বুথের এই ঘটনা। ফের উত্তপ্ত ভাঙড়। 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে। একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুরের মাঝের হাটের এই ঘটনা। ভোটের পরেও ফের উত্তপ্ত ভাঙড়। 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে। এবার একাধিক তৃণমূল কর্মীকে গ্রামে ঢুকতে বাধার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুরের মাঝের হাটের ঘটনা আমরা দেখতে পেয়েছি। 1 জুন অর্থাৎ যেদিন 7ম দফা অর্থাৎ শেষ দফার ভোট ছিল রাজ্যে, সেদিন থেকেই বারে বারে ভাঙড় খবরের শিরোনামে এবং আজও ভোট গণনার আগের দিনও ফের উত্তপ্ত ভাঙড়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন ভাঙড় থেকে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ সামনে আসছে এই ঘটনায় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে?
আমাকে জানিয়ে রেখেছি ভাঙড় 2 নম্বর ব্লকের মাঝরাইট এলাকায়, শানপুকুর গ্রাম পঞ্চায়েতের মাঝরাইট এলাকায়, সেখানে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা পিকনিক করে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর কয়েকজন আইএসএফ দুষ্কৃতী তাদের উপর চড়া হয় এবং মারধর করা হয়। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক যারা ওই সময় ফেরার পরিকল্পনা নিচ্ছিল, কিন্তু ওই সময় আইএসএফের সমর্থকরা তারা গ্রামে জড়ো হয়ে থাকে তাদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য। এই ঘটনায় 2 জন আহত হয়। 2 জন যখন প্রাথমিক চিকিৎসা করার জন্য জিরানগাছা স্বাস্থ্যকেন্দ্রে যায়, সেখান থেকে উত্তর কাশীপুর থানাতে গেলে সেখানে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয় আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। তারপরে কিন্তু যখন ওই রাস্তা দিয়ে কয়েকজন সাধারণ মানুষ যাচ্ছিল তাদেরকে আইএসএফ কর্মী সমর্থক করে তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে মারধর করার চেষ্টা করে। তারপরেই কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পরেই কিন্তু ওই মাঝরাইট এলাকায় পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ, গিয়ে সমস্ত দলের কর্মী সমর্থকদের জায়গা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উভয় পক্ষে উত্তর কাশীপুর থানাতে লিখিত অভিযোগ করেছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। অন্যালি, এ বিষয়ে আইএসএফ নেতৃত্ব তাদের কি বক্তব্য জাহাঙ্গীর? আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট ছিলেন যাদবপুর লোকসভা ক্যান্ডিডেট নুর আলম, তিনি যেটা জানাচ্ছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার গোষ্ঠীদ্বন্দ্ব, ওই দুই গোষ্ঠীর কর্মীরা তারা নিজেদের মধ্যে মারপিট করে আইএসএফ এর ন্যায় বদনাম করার চেষ্টা করছে। সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এই অশান্তির জন্য তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ দায়ী, আইএসএফ এর কোনো রকম ভাবে দায়ী না। আপাতত ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা আমাদের সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। চারদিকে এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে মোদির বার্তা। বিমানে বসে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম বহু পরাধীন দেশকে উদ্বুদ্ধ করেছিল। বর্তমানে দেশের প্রশাসনিক ব্যবস্থা বিশ্বের দরবারে মডেল হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি আরো দাবি করেছেন, তার শাসনকালে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া, সস্তায় ডেটা পরিষেবার মতো বিষয়গুলিও উঠে এসেছে মোদীর এই চিঠিতে। উন্নয়ন নিয়ে এবার দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্যান সেরেই মোদীর সংকল্প বার্তা দেশবাসীর উদ্দেশ্যে। এ বিষয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার কন্যাকুমারী থেকে তিনি যখন ধ্যান সেরে ফিরছেন, তারপরে বিমানে মধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে তার এই বার্তা, এই চিঠির কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই আগামীকাল ভোট গণনা রয়েছে, তার আগেই মোদীর এই চিঠি, কতটা তাৎপর্যপূর্ণ এই চিঠিটা? দেখুন, বেশ নাটকীয়ভাবে চিঠিটি আমরা অর্থাৎ দেশবাসী হাতে পেয়েছি, কেননা তিনি এরোপ্লেনে চলতে চলতে তিনি চিঠিটি লিখেছেন, এটা তিনি নিজেই জানিয়েছেন। এই পরিস্থিতিতে এত লম্বা একটি চিঠি দেশবাসীর কাছে একটি উপহার বলেই গণ্য করা যেতে পারে। এবং চিঠিটি যদি আমরা দেখি তাহলে এর 2টো অংশ। একটি অংশে ভারতের কিছু আধ্যাত্মিক ধ্যান ধারণা সম্পর্কে তিনি জানিয়েছেন। তিনি কন্যাকুমারীর মাহাত্ম্য কথা জানিয়েছেন এবং ভারতে যে ধরনের একটা আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলবার চেষ্টা হিন্দুত্ববাদী শিবির করে, বিজেপি বা আরএসএস করে, সেই রকম একটা টোন এই গোটা চিঠিটার মধ্যে রয়েছে। তিনি নিজের প্রচার শুরু করার স্থানটির কথা উল্লেখ করেছেন, মিরাট। তিনি পাঞ্জাবে যে স্থানে তার প্রচার শেষ করেছেন তার কথা উল্লেখ করেছেন এবং অবশেষে দেশ সম্পর্কে, ভারত সম্পর্কে তার ভিশন বা তার দূরদৃষ্টিভঙ্গি একেবারে অমৃতকালের শেষ পর্যন্ত বা 2047 সালে ভারত কোথায় গিয়ে পৌঁছবে এবং ইতিমধ্যেই ভারতের যে অনেক দারিদ্র সীমার ওপরে উঠে এসেছেন, ভারত যে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে ইত্যাদি নানা প্রসঙ্গ তিনি এনেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে উন্নয়ন বিষয়ক যে কথাগুলো সেগুলো আগেই বিজেপি তার ইস্তেহারে বলেছিল, সেগুলোই মোটামুটি আবার বলা হয়েছে। এখন কালকে ভোট গণনা, তার আগে এই চিঠিটি পড়লে মনে হয় যে অন্তত নরেন্দ্র মোদী তিনি একেবারে নিশ্চিত যে তিনি সরকারে আসছেন এবং পরবর্তী সরকারের কাজকর্ম বা আরও বহুদিন সরকারের কাজকর্ম নিয়ে তিনি তার কথা জানিয়েছেন। এই চিঠি
অন্তত বিজেপির যারা কাউন্টিং এজেন্ট বা গণনা কর্মী, বিজেপির স্বেচ্ছাসেবক এবং সারা দেশের কাছে এরকম একটা বার্তা অবশ্যই পৌঁছবে যে তারাই জিতে আসছেন, তারাই আবার সরকার গড়ছেন এবং এই রকম একটি বার্তা গণনার ঠিক আগের দিন অবশ্যই বিজেপি কর্মীদের বাড়তি শক্তি, বাড়তি প্রেরণা যোগাবে বলেই মনে হয়। হ্যাঁ, একদমই আশিস দা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কন্যাকুমারী থেকে ধ্যান সেরে ফেরার পথে দেশবাসীর উদ্দেশ্যে মোদির এই বার্তা। অবশ্যই আগামীকালই ভোট গণনা রয়েছে এবং তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এ বিষয়ে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এবং সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তাঁদের কি প্রতিক্রিয়া এ বিষয়ে শোনাবো আপনাদের পরপর। আজকে তার শাসনকালে, মোদীজির শাসনকালে আম্বানি আরো বড় লোক হয়েছে, আদানি আরো বড় লোক হয়েছে। আর মোদীজির সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে ফিউচার টেন্সে। যেমন ধরুন 15 লাখ আসবে, বছরে 2 কোটি বেকারের চাকরি আসবে, কৃষকের আয় দ্বিগুণ হবে, সবার মাথার উপর ছাদ থাকবে। এই গোটা প্রতিশ্রুতিগুলোই ছিল ফিউচার টেন্সে। সেগুলো যখন প্রেজেন্ট টেন্সে এসেছিল তখন অমিত শাহ বলেছিল ওগুলো পলিটিক্যাল জুমলাটা। তো দেশের মানুষকে যারা ফিউচার টেন্সে ধোঁকাবাজি দিয়েছে, দেশের মানুষ তাকে পাস্ট টেন্সে বসিয়ে দিয়েছে ইতিমধ্যে। নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী, তার নামের আগে প্রাক্তন জুড়ে দিয়েছে দেশের মানুষ। আর সেটা বুঝতে পেরেছে বলেই নরেন্দ্র মোদী এখন এই ধরনের জুমলাবাজি নাটক করবেন। ওই মোদীর মুখে 2047-এর লক্ষ্যমাত্রা, মানে আগামী 23 বছর 25 বছর পরে কি হবে সেই গল্প দেশের মানুষ আর খাচ্ছে না। বেকার যুবক চাকরি চায়, দেশের মানুষ সংবিধান বাঁচাতে চায়। সংবিধান বাঁচানোর লক্ষ্যে দেশের মানুষ ভোট দিয়েছে, ভারত লড়েছে, ইন্ডিয়া জিতবে। আসলে 24 ঘন্টা 25 ঘন্টা বাকি আছে। খোলা চিঠি, বন্ধ করা খামে, ফ্যান তড়িৎ এসব করতে থাকুক। ভারতবর্ষটাকে ডুবিয়ে দিয়ে শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়ে মানুষের রুটি রোজগার ছিনিয়ে নিয়েছে। মানুষের অভিজ্ঞতা ইভিএম এ ভর্তি। এখন উনি আর্তনাদ করছেন, 25 ঘন্টা আরো আর্তনাদ করুন, তারপরে ইভিএম খুললে বোঝা যাবে। উনি জাস্ট রিভার্ট বলেছেন। ওনার 10 বছরের প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষে ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে। নতুন করে 25 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছেন। আর ওনার 10 বছরের প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বের কাছে মডেল হয়েছে ঠিক, কিন্তু সেই মডেলটা হয়েছে গণতন্ত্র হরণের মডেল। 180টা দেশের ভিতর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা 161 নম্বর জায়গায় পৌঁছে গেছি। সুতরাং বোঝাই যাচ্ছে ভারতবর্ষে মত প্রকাশের স্বাধীনতা নরেন্দ্র মোদীর সময় কতটা বিঘ্নিত হয়েছে। বিজেপির এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ এবার বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকারের। নিজের জয় নিয়ে আশাবাদী তিনি। বাজনা বাজিয়ে গান গাইলেন অসীম সরকার। বিজেপির এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ উঠছে একাধিক জায়গায় এবং এবার সে নিয়েই গান গাইলেন বিজেপি প্রার্থী অসীম সরকার। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী তিনি। গানের সুরেই এবার সেই অভিযোগ জানালেন অসীম। নিজের জয় নিয়ে অন্যদিকে আশাবাদী পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী অসীম সরকার। বাজনা বাজিয়ে এবার গান গাইলেন অসীম সরকার। বিজেপির এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ সামনে আসছে একাধিক ক্ষেত্রে। এবার সেই অভিযোগে সরব হলেন, তবে কিছু নতুন পন্থায় সরব হলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এবার এই যে বিজেপির এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ উঠল, সেই অভিযোগকে ঠিক কিভাবে বর্ণনা করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী? সোনালি, দেখো, রাত পেরোলেই কিন্তু গণনা, আর সেই গণনার আগে থেকেই কাজ শুরু হয়। যে সমস্ত গণনা কেন্দ্রে এজেন্ট যাবে সেই এজেন্ট গুলোকে পাঠানো।
সেই মতো তিনি ফোনে যোগাযোগ করছিলেন এজেন্টদের। তিনি যেটা জানালেন, গতকাল রাত্রি থেকে 42 জন এজেন্টকে ভয় দেখিয়েছে বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ অসীম সরকারের। এবং তিনি বলছেন শুধু ভয় দেখানো নয়, টাকারও প্রলোভন দেখানো হচ্ছে। এই নিয়ে তিনি কিন্তু উদ্বেগে রয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কিছু এজেন্ট ইতিমধ্যেই কিন্তু ওই কাজে যাওয়ার জন্য না করে দিয়েছেন। অগত্যা অবশেষে নতুন এজেন্টকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, তিনি অভিযোগ করলেন কাটোয়ার বিধায়ক তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে। তিনি বললেন যে ওই এলাকার বিধায়ক তিনি বাস ক্যান্সেল করে দিয়েছেন। পরে কিন্তু তিনি বললেন যে বাস ক্যান্সেল করেছেন, ওনার যে অনুগত লোকেরা আছে তারা বিধায়কের সঙ্গে জড়িত নাও থাকতে পারে, তবে আঙুল তিনি তুললেন বিধায়কের ওপরে। এমনি এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অসীম সরকার, অর্থাৎ বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি কিন্তু এই অভিযোগ আগে সাংবাদিকদের সামনে তুললেন। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় চন্দন। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। মোদের হবেই হবে জয়, মোদের নাই কোনো ভয়, মোদের হবেই হবে জয়, মোদের নাই কোনো ভয়। দুর্নীতির বিরুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে এবার, দুর্নীতির বিরুদ্ধে এবার জনগণ দিয়েছে রায়। হবেই হবে জয়, মোদের নাই কোনো ভয়, মোদের হবে হবে জয়, মোদের নাই কোনো ভয়। চাকরি পাচার, গরু পাচার, চাকরি চোরের দল, জনগণের কাছে তারা হবেই দুর্বল। হায় হায় হবেই দুর্বল, হায় হায় হবেই দুর্বল। বাইরে গরু পাচার, কয়লা পাচার, আর ওই চাকরি চোরের দল, জনগণের রায়ের কাছে হবেই দুর্বল। হায় হায় হবেই দুর্বল, হায় হায় হবেই দুর্বল। বিজেপি হইবে সফল, বিজেপি হইবে সফল, বিজেপি হইবে সফল, সোনার বাংলা গড়ার দায়। হবেই হবে জয়, মোদের নাই তো কোনো ভয়, মোদের হবেই হবে জয়, মোদের নাই তো কোনো ভয়। বলো ভারত মাতার জয়, বলো ভারত জয়, বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়। আসছে পরবর্তী খবরে। আদালতের নির্দেশে স্বস্তি রেখা পাত্রের। রেখা পাত্রকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। 1 জুনের অভিযোগে কড়া পদক্ষেপ নয় পুলিশের। এফআইআর এর উপর 5ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 5ই জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এবার স্বস্তি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। রেখাকে এবার রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশে এবার স্বস্তি রেখা পাত্রের। 1 জুনের অভিযোগে কড়া পদক্ষেপ নয় পুলিশের, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এফআইআর এর উপর 5ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। 1 জুনের ঘটনায় যে অভিযোগ সামনে এসেছিল রেখা পাত্রের বিরুদ্ধে, সেই অভিযোগের প্রেক্ষিতে এবার রেখা পাত্রকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। 1 জুনের অভিযোগে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। সেই এফআইআর এর উপর 5ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে এবার স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। 1 জুনের যে অভিযোগ, সেই অভিযোগে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবার নজর রাখবো যে খবরের দিকে। কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই। সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি। জঙ্গিদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলওয়ামা এলাকায় চলছে তল্লাশি। কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই এবং সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি। জঙ্গিদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলওয়ামা এলাকায় চলছে তল্লাশি।
কাশ্মীরে সেনা জঙ্গি লড়াই, সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি। পুলওয়ামা এলাকায় চলছে তল্লাশি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই এবং সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি। জঙ্গিদের পরিচয় সম্পর্কে যদিও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। পুলওয়ামা এলাকায় চলছে তল্লাশি অভিযান। और इंश्योर कर उनको मिला है फोन को भेजने के बाद मुझे बताओ भेज दिया और इंश्योर कर उनको मिला है। কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই এবং সেনার গুলিতে নিকেশ 2 জঙ্গি, যদিও এখনো পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। পুলওয়ামা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।